হৃদমায়ের প্রেম গাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ শ্বাস গলায় অনুভব হতেই মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরো ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ার বাধা দেওয়া হাতটা চেপে হৃদ মাথায় তুলে তাকায় মায়ার বন্ধ দু চোখের পাতায়। নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে, দুইজনের উষ্ণ শ্বাসের শব্দ। কম্পিত মায়ের বুক ধড়ফড় করলো। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করে চোখ মেলে তাকালো মুহূর্তে, দৃষ্টি মেলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরো ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নতমস্তিষ্ক হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। হৃদ মায়ার অধরে মত্ত হয়ে মায়ার ভাসা ভাসা চোখে তাকালো। হৃদ ভালোবাসার আকুতি বুঝে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরের সময়ের খেয়াল নেই কারোরই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদে মায়ার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাত। মায়াতে মুক্ত হৃদ ঘোর কাটিয়ে ফের দরজায় নক করলো কেউ। পরপর শব্দে হৃদ বিরক্তি ভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুইজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝেই আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলছে, হৃদ ভাই দরজাটা খোলো, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই। হৃদ ভাই শুনছো? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না, যেখানে হৃদের সঙ্গে কথা বলতে সম্মতি প্রয়োজন হয় সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে, যেটা হৃদের মোটেও পছন্দ না। এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ার দিকে দৃষ্টি ঘোরাতে খানিকটা শান্ত হয়ে আসলো। মায়াকে তখনও কম্পিত শরীরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তিষ্কে ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালে এক পাশে চুলকে মায়াকে শান্ত গলায় বলল, বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ের শরীরে কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বেরিয়ে যেতে মায়া হৃদের গমনপথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো খালি বিছানায়। মুহূর্তেই শরীরে অদ্ভুত শিহরণের আছড়ে ছিটিয়ে গেল দেওয়ালের সঙ্গে। ভর্ত মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করলো। গলা শুকিয়ে আসছে, পানির খোঁজ করলো। তৃষ্ণার্ত মায়া আবছায়া আলোয় সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগে মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্থ মায়া ভাবনা অনুযায়ী তাই করলো। বিছানার পাশ ঘেঁষে শুয়ে শরীর কুজো করে ঘুমের ভান ধরে হৃদ দরজার বাইরে দেখলো শশী। দরজার বাইরে দেখলো শশীকে অস্থিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের ওপরে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল, কি সমস্যা, কি চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজ এমনি চটে ছিল, এর মাঝে শশীর হৃদের কাছে কৈফিয়ত চাওয়ার মতন প্রশ্ন করা। হৃদ খেপে
প্রশ্নটা করতে রিত ক্ষেপে গিয়ে বলল, আমার রুমে কি করলাম সেই কৈফিয়ত তোকে দিতে হবে? আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে। হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম, তুমি খুলছিলে না তাই। শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল, তোকে আমি বলেছিলাম আমার দরজায় নক করতে, কি বলতে এসেছিলে সেটা বলে বিদায় হোক। হৃদের শক্ত গলায় শশী বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে যেতে বলেছে নানা ভাই, তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায় না। ওর চোখ ভেজা নোনা জলে, বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পেরেছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভেতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথম ছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশী হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করলো, মায়া তোমার রুমে? শশীর কথা শুনে হৃদের চোয়াল শক্ত হয়ে উঠল। রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতি স্বরে ডাকতে চাইল হৃদকে। হৃদ ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চেঁচিয়ে বলল, তোকে যেতে বলেছি আমি, আউট। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখে থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখল সিঁড়ি বয়ে ওঠা রাদিফও। সে তৎক্ষণাৎ কিছুই বুঝল না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদিফ। রাদিফের শশীর জন্য মায়া হলেও ওর কিছু করার ছিল না। জীবনে সবকিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতন শক্ত পার্সোনালিটির মানুষ কখনোই নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে ছিনিয়ে নিবে, তারপরও ছেড়ে দেবে না। তাই এতক্ষণে শশী হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে ততই শশীর জন্য ভালো হবে। তবে রাদিফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে, আজ না হয় কাল অবশ্যই। রাদিফ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তেই হৃদ সিঁড়ি বয়ে নিচে নামতেই রাদিফ হৃদের পেছন পেছন যেতে যেতে বলল, ভাই পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে, ব্যাপারটা সিরিয়াস না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদিফের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচন সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে, কিন্তু ব্যক্তিগত জীবনও পেছনে ফেলা যায় না। দুটো সব মিলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই, আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না। প্রতি বছরের মতন এবারও নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসিম নেই। বাকিরা যারা আসনে আছেন সবাই একত্রে ভোটের চেয়ে নিহাল খানের একপক্ষাধিক বিপুল ভোটের জয়লাভ করবে এমনটাই সবাই আশাবাদী। এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন এই বছরও তাই করবেন, কিন্তু এর মাঝে জটিলতা বিষয়টি হচ্ছে জসিম জীবিত নেই। তাহলে নিহাল খানের ওপর সেই দিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ দিয়েছিল পুলিশ কমিশনারকে। সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব। সেই দিনে রাদিফ ও নিহাল খানের ওপর হাওয়া হামলার পেছনে আসামির তথ্য জানতে হৃদ
কুঁচকে আসে খানিকটা অবিশ্বাসে। তারপরও কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে রিত তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ার কথা স্মরণে আসতে রিত বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে রিত বিরক্তি আরো বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে রিত ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো। দরজায় হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতে সেটা হৃদের চোখে পড়ল। হৃদ হুহা আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে চোখের উপরে হাত ঠেকিয়ে নিস্তব্ধ ঘর জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়ার চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাঁটার মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো পেছনে। হৃদকে চেতন হয়ে চোখের উপরে হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবলো হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টার পেরোতে চলল। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। জড়তায় মায়া সহজভাবে হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুতেই মুহূর্তে হৃদ মায়ের দিকে পিঠ বেঁকিয়ে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসলো। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে দেখে জাগ্রত অবস্থায় সেটা মায়া তখনও বুঝলো না। হাঁসফাঁস করে মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে চাইলে হৃদ মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, মায়ের সঙ্গে রাগ করে শুয়েছে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেজন্য? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং ঘুমের ভান করেছিল ভয়ে। মায়া জানে ব্যাপারটা এবার বেশি হচ্ছে, কিন্তু মায়ার বিষয়টা সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তার মায়া ফের হৃদের বাহু টেনে হৃদকে টানতেই হৃদ একই কাজ করলো। মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পেট জড়িয়ে হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি ঘুমাইনি তো, এই যে দেখুন জেগে আছি। হৃদের পিঠের উপর মায়ের হাতটা হৃদ ঝাটকায় ফেলে দিতে খানিকটা এগিয়ে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করলো। নীরবে চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে বলল, আই এম ইন্টারেস্টেড, আমি এভাবেই শোবো। হৃদের সারা শব্দ পাওয়া গেল না। আর কয়েক সেকেন্ড পেরোতেই মায়ের মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি, আর হবে না এমন। এবার হৃদ তখনও জেদ দেখে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছনের হাত হতে সামনে আসলো হৃদের ওপর ডিঙিয়ে। হৃদের বুকে নিজের জায়গা করে দুই হাতে হৃদকে জড়িয়ে ধরতে হৃদ তপ্ত মেজাজে বলল, কি সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূরে যাও, ঘুমাবো আমি। মায়া মাথা তুলে টুক করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে বলল, ওকে ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতেই হৃদের ফুসফুসে তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ের কথাটা পছন্দ হয়নি হৃদের। তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটা ঘুরতেই হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ের চোখ সবে ঘুমে বুজে এসেছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শ তড়াক করে তাকাতেই মায়া কিছু বুঝবে তার আগেই হৃদ দক্ষ হাতে তখনই মায়ার শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে হৃদ বিরক্তি গলায় বলল, কি পরেছো তুমি? কাপড়ে বাজে স্মেল আসছে কেন? জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না? মায়ার ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরে কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত
মায়ের মুখ হৃদের গলা ঠেকিয়ে যেতেই ব্যর্থ গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠতেই মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো হৃদ। মায়া গোঙালো। ছটফট করার মতো হৃদের বক্ষে সিটিয়ে যেতেই হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিসফিস করে বলল, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতেই পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদের ফোনটা বন্ধ করে উপর হয়ে ঘুমাচ্ছে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময়ে ঘুমানোর জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতে বিছানায় হাতড়িয়ে মায়ের সন্ধান করলো। আশেপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখ কপাল কুঁচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে এই বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। হৃদের বেয়াদব নারী কথাটা শুনলে তো হৃদ বিরক্তি নিয়ে উঠে বসলো। খালি গা স্যাঁতস্যাঁতে ভেজা দেখে আরো বিরক্ত হলো। এই গরমের মধ্যে তার ঘুমটা ভেঙেছে। এই গরমের জন্যই তার ঘুমটা ভেঙেছে। হৃদ বিরক্তি চোখে রুমের এসির দিকে তাকাতেই দেখলো সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়লো শেষ রাতে গোসলের পর মায়ের শরীরে তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ের কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে ভীষণ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। এখন কেমন আছে কে জানে। কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতার বজায় রাখে, কিন্তু ঢাকায় ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখ পড়লো গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড়ে ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার 2-3 জায়গায় লাগিয়ে কভার করতে চোখে পড়লো গালের ডান পাশে একটা দাগ। এসব বিষয়ে যদিও হৃদের লজ্জাশরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে হৃদ মুখে ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটা ওপেন করে দরজা ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়না দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে আসো। হৃদের ডাকে নতমস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেই দিকে। মায়ের ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেই দিকে তাকালো। মায়া কাছাকাছি আসতেই হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়া নতমস্তিষ্ক আরো নত করে নিতেই হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও, সার্ভেন্ট তোমায় খাবার ঘরে দিয়ে যাবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়ার লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলোকন করতে দেখতে পেল মায়ের শরীরে কালো একটা সুতির 3 পিস জড়িয়ে ওড়নাটা মাথায় গোল করে বেঁধে
শরীরে জড়িয়ে। হৃদ বুঝতে পারছে মায়ের অসময়ে অন্যটা হেজাব করার কারণ। হৃদ নিজেও পছন্দ না তার ঘনিষ্ঠ সময়ের সাক্ষী অন্য কাউকে করতে। সে সবসময় এসব বিষয়ে খুব সেন্সিটিভ। উচ্ছৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাটা ঠোঁটে আলতো আঙ্গুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, তাহলে ভালো লাগবে কেমন? মায়া আবারও মাথা নেড়ে সম্মতি দিতে হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে পরপর দুটো বক্স বের করে রাখলো। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ডের রিং বের করে মায়ের বাম হাতের আঙ্গুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়। যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবি রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিনমিন করে বলল, সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? তোমায় বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমায় স্বামী হিসেবে? হৃদের কথায় মায়া চুপ করে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ার স্বামী সেটা। বরং মায়া মনে হতো হৃদ মায়ার অচেনা স্বামীর সম্পর্কে জেনে এখন হৃদ মায়ের সুযোগ নিয়ে নিজেই মায়ের অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারত হৃদ মায়ের স্বামী হয় সেইটা। মায়া মিনমিন করে বলল, তারপর আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানো। মায়ার কথায় হৃদ পাল্টা প্রশ্ন আসে তখনই। বলল, সেই রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে। আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়াকে গলায় ডায়মন্ডের লকেট গলায় পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরো কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়া হাত পায়ে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ার মনোমালিন্যতায় সময় সুফিয়া খান মায়াকে এইসব কিনে দিয়েছিলেন। মায়া ভেবেছিল সবসময় পরে থাকবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের দুই হাতে দুটো ডায়মন্ডের চড়ি পরিয়ে দিতে দিতে বলল, বেড সাইডের ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নেবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথায় মায়া লজ্জা পেতে মুহূর্তেই নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। হৃদ মায়ার নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেই দিকে তাকালো। হৃদের বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে জুঁইকে দেখা গেল মায়ের খোঁজে হৃদের রুম অব্দি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুঁই বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারির বক্স খুলে রাখা বাকি গয়নাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল, সপ্তাহখানেক আগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। মানে রাফা কি করেছে? মায়া সেদিনকার ঘটনা সম্পূর্ণ বলল জুঁইকে। সবটা শুনে জুঁই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফা কি এখনো নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু? কিন্তু এই বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের ন্যায় বলল, রাফা জানে সেটা, জেনে বুঝেও নাদিম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে? কি
কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মনজনিত। সামান্য কবুল বলাকে ঘিরে না রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুই। মায়ের কথায় জুই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টি কি হবে তাহলে? আসিফ ভাই পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুই। রাফার চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি। আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে। মায়ের কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে, সেটা আমরা সবাই জানতাম। রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে। সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কি আছে? বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জুই। ভালোবাসি বললে ভালোবাসা তোমার হয়ে যায় না জুই। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পচন ধরে, কথাটা তো তুই শুনেছিস তাই না? মানুষের মন পরিবর্তনশীল। মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নিবে অন্য কারোর মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলেই আজ রাফার মনের শূন্য স্থানের নাদিম ভাইকে বসাতে চাচ্ছে ও।